আচ্ছা, এবার এই এখন এসে কত পৃষ্ঠা বললে হবে? জানো না কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। বই দেখলে 30 পৃষ্ঠা, কালকে পড়েছে তো 30 পৃষ্ঠা। আচ্ছা, এখন এই যে রন্টুতে কে আছো? রন্টুতে কে আছো? নাম কি? কি নাম তোমার? রন্টুর আইডিতে কে আছো? নাম কি তোমার? আর তোমার নাম কি বলো? হ্যাঁ? আরে না, আমি যাকে বলছি সে আগে পড়ুক। হ্যাঁ, প্রথমটা পড়ো, দি ডক্টরস অ্যাডভাইস পড়ো। হ্যাঁ, পড়ো। কি হলো? আচ্ছা, এই রানা কে আছে? রানাতে পড়ো। দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত আমি। আচ্ছা, তুমি আর একটু ভালো করে শোনো, এই যে রন্টু ভালো করে শোনো, এই নুরানি ভালো করে শোনো তুমি। এই রানা আত্রাই কে করো। এনার্জি, এনার্জি। আচ্ছা, পরেরটা ঠিক আছে। এবার এই যে সাদিয়া পড়ো, পরের সাদিয়া তো পড়েছো, মিতা পড়ো পরেরটুকু। রেস্ট থেকে শুরু করো। রেস্ট। Illness from these things, from these things. এবার কে ওই ইফরাত পড়ো। হ্যাঁ, ওয়াটার ওয়াটার। কফিং কফিং, আর ইউ কফিং? এটা ওকে। আচ্ছা, রেহান নুমায়ের পড়ো। Okay. The doctor's advice. Eat food that gives your body energy. Try to eat even if you aren't hungry. You need to be strong. Rest. Stay at home. Don't go to school or work. Drink a lot of water or juice. They are better than soft drinks. Are you coughing or sneezing? Cover your mouth and nose. Use your own plate, glass, and cup. Other people can catch your illness from these things. ওকে। আচ্ছা, মোটামুটি এখানে রিডিং করা হলো, তাই না? এখানে এই রিডিংটা পড়া হলো, আমরা যে রিডিংটা করে এবং এর শব্দগুলা শিখলাম, রিডিংটাও শিখলাম। এবার আমরা পরবর্তী কাজে যাব। তোমরা বের করো এবার 31 পৃষ্ঠা।
31 পৃষ্ঠায় কি আছে দেখো। আচ্ছা বলছে যে বি রিড এগেইন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে প্রথমে এটা পড়তে হবে, 1 নম্বরেরটা। আমি আগে পড়ে শোনাচ্ছি, তারপরে তোমরা পড়বে। সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম। Shima didn't go to school because she wanted to stay at home. Shima feels fine but she has a sore throat. Shima is warm because she has a fever. Shima should eat even if she doesn't feel hungry. Shima should try to go to school. Shima and her brother should use the same cup and glass. কি তোমরা এখন পড়তে পারবে? জি স্যার। হ্যাঁ, আমি বলবো, এখন বলবো না। ওইটাই বাবা, bro। আচ্ছা 1 নম্বরটা কে বলবে? স্যার আমি। স্যার আমি বলবো। না, এই রানা বলো, রানা আত্রে কে আছে বলো। 1 নম্বর। সীমা don't didn't go to school because she wanted to stay at home. At স্টে home. অ্যাট হোম, স্টে অ্যাট হোম। এবার নাম্বার 2 সাদিয়া। Shima feels fine, but she has a sore that's সোর false. থ্রোট, সোর থ্রোট। আচ্ছা এবার নাম্বার 3 মিতা। Shima is warm because she has a fever. True. আর ট্রু অর ফলস আমি বলতে বললাম, আমি শুধু পড়তে বলেছি এখন। নাম্বার 4, নাম্বার 4 ইফরাত। Sir, Shima should eat even if she doesn't feel She hungry. doesn't feel hungry. Number 5 রেহান। Shima should try to go to school. নাম্বার 6 তাসনিম। Shima and her brother should use the same cup and glass. ওকে, এই সেন্টেন্স গুলো পড়তে বললাম। এখন তোমাদের কাজ হলো যে এই নাম্বার দিয়ে যেটা ট্রু হবে সেটা, যেটা ট্রু হলে রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস। খাতায় লেখো 1 2 3, বাক্য লিখতে হবে না, শুধু 1 নম্বর দিয়ে লেখো, ট্রু হলে টি লিখবা, ফলস হলে এফ লিখবা। এইভাবে এই 6টা লিখো Okay. খাতায়, খাতায় লিখো। ট্রু হইলে টি, ফলস হইলে এফ। হয়ে গেছে। স্যার 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 হয়ে গেছে। সবার হোক আগে, আর 2 মিনিট পরে। Finished.
আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখি, সবাই মিলিয়ে নাও, আমার সাথে মিলিয়ে নাও। আচ্ছা, Shima didn't go to school because she wanted to stay at home. False. Shima feels fine, but she has a sore throat. False. ঠিক আছে? Shima is one because she has a fever. True. আচ্ছা, Shima should eat even if she doesn't feel hungry. এটাও true. Shima should try to go to school. Shima কি স্কুলে যাওয়ার চেষ্টা করেছিল? No. তাহলে এটা false. Shima and her brother should use the same cup. False. তাহলে সবগুলো ঠিক হয়েছে? আচ্ছা, এখন যে কাজটা হবে, এখানে আমরা দেখতে পেলাম ফলস কয়টা আছে, কোন কোন নাম্বার, কোন কোন নাম্বার? 1, 2, 5, 6, আর 2, 3 আর 4 হলো ট্রু। তাহলে এখন আমাদের যে কাজটা হবে, যে এই কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। এই যেটা ফলস আছে সেটাকে কারেক্ট করতে হবে, মানে সঠিক করে লিখতে হবে তোমার খাতায়, সেগুলো সঠিক করে। তাহলে 4টা ফলস আছে, এই 4টা ফলস বাক্যকে তুমি কি করবে, সঠিক করে খাতায় লিখবে। 4টা ফলস বাক্যকে সঠিক করে খাতায় লিখবে। শুরু করো, শুরু করো। ফলস বাক্যগুলোকে সঠিক করে খাতায় লিখো। ওই কাজ করবে না। Mute.
গেছে স্যার হয়ে গেছে স্যার হয়ে গেছে স্যার হয়ে গেছে তাহলে ফল সেন্টেন্স ছিল কত কত নম্বর? 1 হ্যাঁ, 2 5 6 1 2 5 6। তাহলে ইফরাত বলো ওয়ান এর কারেক্ট সেন্টেন্স বলো। স্যার 1 এর কারেক্ট সেন্টেন্স হচ্ছে সীমা didn't go to school because she is ill আচ্ছা, বাকি সবার মিলেছে? স্যার অন্য কিছু অন্য কিছু লিখেছো না? অন্য কিছু লিখেছো না এটাই লিখেছো? এইটাই লিখেছি আচ্ছা, এবার আর এবার 1 নম্বর হয়ে গেল। তাহলে সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। আচ্ছা, এবার নাম্বার 2 ফল ছিল, এটা বলো। তাসনিম বলো। Shima feels fine, but she has a cough and sore throat. হ্যাঁ, এটার ইয়ে কি হবে, আনসার কি হবে, কারেক্ট সেন্টেন্স কি হবে? কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স আর কে বলবে কারেক্ট সেন্টেন্স? না, ইফরাত বাদ দিয়ে, ইফরাত বাদ দিয়ে বলো। দুই নম্বর, 3 নম্বর তো হ্যাঁ, কি বলছো, ঠিক মতো বলতে পারছো না। আর কে আছে? তাসনিম বলতে পারো? তাসনিম বলো। মিতা বলো। does not feel fine as she has a cough and a sore throat. হুম, স্যার আমি বলবো বলো। সীমা should take risks at home. আমি কোনটা যেতে তোমাকে কোনটা বলতে, আমি তো 2 নম্বর বলবে। Shima does not feel fine as she has a cough and a sore throat. আচ্ছা, অন্যরকম কেউ লিখেছো? অন্য অন্যরকম কেউ লিখেছো? অন্যরকম এছাড়া আলাদা 2 নম্বর আলাদা লিখেছো? স্যার কি জি না লিখেছো? স্যার একই? স্যার হুম, এখানে সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ, আসলে আহ, এখানে কি অরিজিনাল বাক্যটা কি হতে পারে, কি রেহান? 2 নম্বর বাক্যটা কি লিখেছো? 2 নম্বরটা দাঁড়ান 3 নম্বর তোমাকে বলছি না, মানে আরেকজনকে তুমি তো বলেছো 2 নম্বর। Shima feels bad because she has a sore throat. সীমা ব্যাড, ব্যাড ইউজ করলে কি হবে ঠিক মতো? রাইম নাম্বার 2, কারেক্ট সেন্টেন্স। নো আনসার। ইফরাত? স্যার 2 নম্বর হ্যাঁ, Shima does not feel fine but she has a sore throat.
বাট শি হ্যাজ এ, এটা কি? ওকে, দেখি আর কেউ কিছু লিখো নাই, তাই না? জিনা স্যার। আচ্ছা, এরপরে আছে নাম্বার 5, সীমা শুড ট্রাই টু গো টু স্কুল। তাসনিম, Shima shouldn't try to go to school. সীমা শুডন্ট ট্রাই টু গো টু স্কুল। ওকে, আর কিছু, আর অন্য কেউ আলাদা লিখেছো? জিনা স্যার। একই। জি। নাম্বার 6, নাম্বার 6, এই যে রন্টুতে কে আছে? নুরানি, বলো। নাম্বার 6, ইফরাত। Sir, Shima and her brother should not use the same cup and glass. আমরা শুড আর শুডন্টের ব্যবহার শিখেছিলাম, তাহলে শুডন্ট ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস। ওকে, তাহলে এক একজন এক এক রকম উত্তর বললে, আমি একটু দেখি আমি কিভাবে দিলে ভালো হয় আরো। দেখো, ভালো করে দেখো। আচ্ছা, এটা আমরা দেখেছি, এটাগুলো হয়েছে আমাদের ফলস বাক্য। এবার দেখো 1 নম্বর কারেক্ট সেন্টেন্স, সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। আচ্ছা, 2 নম্বর, সীমা ফিলস ইল অ্যাজ শি হ্যাজ এ কফ অ্যান্ড এ সোর থ্রোট। সীমা ফিলস ইল, অসুস্থ বোধ করত, অসুস্থ বোধ করেছে, যেহেতু সে, তার কফ ছিল এবং গলা ব্যথা ছিল। কফ এবং তার কফ এবং গলা ব্যথা আছে, সেহেতু সে অসুস্থ বোধ করত করে। কারেক্ট, সীমা শুড স্টে অ্যাট হোম টু টেক রেস্ট। যদি আমরা এটাকে অন্যভাবে বলি, সীমা শুড স্টে অ্যাট হোম টু টেক রেস্ট। সীমা বাড়িতে, সীমা বাড়িতে থাকা উচিত বিশ্রাম নেওয়ার জন্য। সীমা শুড স্টে অ্যাট হোম টু টেক রেস্ট, এটা আমরা এইভাবেও লিখতে পারি। সীমা অ্যান্ড হিজ ব্রাদার শুডন্ট ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, এটা ঠিক আছে। তাহলে আমরা এই যে 2 নম্বর আর 5 নম্বর একটু এইভাবে লিখতে পারি। 2 নম্বর লিখতে পারি, সীমা ফিলস ইল, অসুস্থ বোধ করে, যেহেতু তার গলা ব্যথা এবং কাশি আছে। আর এটা লিখতে পারি, সীমা শুড স্টে অ্যাট হোম টু টেক রেস্ট। ওকে, আমরা একদম যে সরাসরি যে গাইড থেকে লিখবো, আমাদের একটু চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করতে হবে। তো আমরা নিজেরা লেখার চেষ্টা করতে হবে। তাহলে বুঝতে পেরেছো? স্যার। তাহলে তোমরা একটু আলাদা আলাদা লিখতে চেষ্টা করবে যে এটাকে আর কি লেখা যায়। আমরা তো ওই যে সীমা শুডন্ট, 5 নম্বর যেমন সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, আমরা শুডন্ট দিয়ে করলাম, ওকে ঠিক আছে। আমরা এটাও করতে পারি, সীমা শুড স্টে অ্যাট হোম টু টেক রেস্ট, এটাও করতে পারি। আরেকটা হলো যেমন নাম্বার 2, সীমা ফিলস ইল, আমরা এখানে ছিল সীমা ফিলস ফাইন, আমরা লিখতে পারি সীমা ফিলস ইল, অসুস্থ বোধ করে, আসলে তো ফাইন বোধ করতো না, যে ভালো বোধ করতো না। অ্যাজ হি হ্যাজ এ কফ অ্যান্ড, এবং যার যেহেতু কি ছিল, তার কি আছে, কফ এবং গলা ব্যথা। ওকে, আমরা একটু একটু সুন্দর করে লিখতে পারি। তাহলে এই ছিল আমাদের কাজ, আজকের কাজ। তাহলে আমরা আজকে কি শিখলাম? ইংরেজির আমরা আজ কি শিখতে চেষ্টা করলাম? 30 পৃষ্ঠার দি ডক্টরস অ্যাডভাইস, দি ডক্টরস অ্যাডভাইস, অ্যাডভাইসটা কি ছিল? এই অ্যাডভাইসগুলো আমাদের কিন্তু ঠিক করতে হবে, এবং তোমরা এই অ্যাডভাইসগুলো, তোমাদের বাড়ির কাজ হলো এই যে ডক্টরস অ্যাডভাইস, কয়টা অ্যাডভাইস আছে এখানে? 1 2 3 4 5 6। তাহলে অ্যাডভাইসগুলা সুন্দর করে ছোট করে লিখবে, বেশি না। যেমন ফার্স্ট অ্যাডভাইস, ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, একটা। নাম্বার, স্টে অ্যাট হোম, 2টা। নাম্বার 3, drink a lot of water or juice. Number 4, cover your mouth and nose. Use a tissue, not your hand. তারপরে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি। এখান থেকে তোমরা 5টা অ্যাডভাইস লিখবে। কয়টা? পাঁচটা। এই 5টা অ্যাডভাইস লিখে কালকে আমাকে দেখাবে। রাইট 5, the 5 doctors advice.
রাইট দ্য ডক্টর অ্যাডভাইস। ঠিক আছে, কয়টা অ্যাডভাইস লিখতে হবে? 5টা। কয়টা? 5টা অ্যাডভাইস লিখতে হবে। ওকে, তাহলে আমরা ইংরেজি ক্লাস এখানে শেষ করলাম। এবার আমরা যাব গণিত ক্লাসে। গণিত বই নিয়ে তোমরা রেডি হও। আমি যখন বের করতে বলবো তখন বের করবে, কিন্তু এখন বের করার দরকার নাই। এখন তোমরা গণিত বইটা সামনে নাও। গণিত বইটা সামনে নাও, আমি যখন বলবো যেই কাজটা করতে বলবো সেই কাজটা করবে। ওকে, গণিত বই সামনে নেওয়া হয়েছে? গণিত বই সামনে নেওয়া হয়েছে? আচ্ছা, যদি নেওয়া হয়ে থাকে তো আমি, গতকাল আমরা কি পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, গতকাল গতকাল আমরা কি পড়েছিলাম, কি শিখেছিলাম? গণিতক শিখেছিলাম না লসাগু শিখেছিলাম? আমরা লসাগু শিখেছিলাম নাকি? কি শিখেছিলাম? লসাগু কিভাবে নির্ণয়, গুণিতকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা শিখেছিলাম। এখন আমাদের কাজটা হলো, এখন আমাদের যে কাজটা হবে সেটা কি, এই লসাগু যে আমরা শিখলাম, এই লসাগু আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহার করব? এই লসাগুর তো একটা ব্যবহার আছে নাকি? আমরা যে অঙ্ক, আমরা যে গণিতগুলো শিখি তার তো আমাদের বাস্তব জীবনে ব্যবহার আছে নাকি? আছে না নাই? আমাদের বাস্তব জীবনে কি গণিতের ব্যবহার আছে? কি বাস্তব জীবনে গণিতের ব্যবহার আছে? কথা বলছো না কেন? আছে? আমাদের জীবনে গণিতের ব্যবহার আছে? একটা উদাহরণ দাও তো, যে আমরা কোথায় কোথায় গণিত ব্যবহার করি, একটা উদাহরণ দাও। বলো, গণিতের উদাহরণ। আমি যদি বলি তুমি সকাল কয়টায় ঘুম থেকে ওঠো, তাহলে এটা কি, এই যে 6টা, এটা কি, এটা গণিতের একটা হিসাব? হ্যাঁ, তুমি বাজারে বিভিন্ন জিনিসপত্র কিনো, বাজারে বিভিন্ন জিনিসপত্র কিনো, কিনো নাকি কিনা হয়, সেগুলা কি, এগুলা গণিতের হিসাব আছে না? তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় গণিতের হিসাব, আমরা গণিত শিখি কি ঠিকই, কিন্তু আমাদের এটার ব্যবহারও আছে। তাহলে আমরা যে লসাগুটা শিখেছি, এই লসাগুর ব্যবহার আছে? সেটাই আমরা দেখবো যে লসাগুর আসলে ব্যবহারটা কি। ঠিক আছে, আমরা লসাগুর ব্যবহারটা আজকে, আমাদের আজকের কাজ হলো লসাগুর ব্যবহার। তাহলে আমরা যে লসাগু শিখেছি সেই লসাগুটার আমরা কোথায় ব্যবহার করি সেটা আমরা আজকে শিখব। লসাগু এর ব্যবহার 29 পৃষ্ঠা। তোমরা কিন্তু এখন বই বের করবে না। আমরা আজকে কি শিখব? লসাগু এর ব্যবহার শিখব। আমরা কোথায় লসাগু, হ্যাঁ লসাগু এর ব্যবহার শিখব। আচ্ছা ওকে, বই কিন্তু এখন বের করার প্রয়োজন নাই। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আচ্ছা, এটা সাদিয়া পড়ো। টাইলাস নাকি এটা টাইল? এই যে এটা টাইলাস, ভালো করে উচ্চারণ করো। কে বলো তো একজন, এটা কি হবে? টাইলস, 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 টাইলস চিনো তোমরা? সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত? এই যে দেখো, এখানে দেখো, এই যে এটা একটা মেঝে, এখানে এই যে দৈর্ঘ্য হলো, এই যে একটা টাইলস, টাইলসের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, প্রস্থ হলো 6 সেন্টিমিটার।
একটা টাইলস আছে, দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, প্রস্থ হলো 6 সেন্টিমিটার। আচ্ছা, বলছে কিছু টাইলস আছে, মানে টাইলসের সংখ্যাটা আমরা জানি না। তো এটাই আমাদের, প্রত্যেকটির দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসে একটি বর্গক্ষেত্র, এই যে টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটা বর্গক্ষেত্র বানাবো, এই টাইলসগুলা মেঝেতে বসিয়ে একটা বর্গক্ষেত্র বানাবো। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে, এটাই আমরা বের করব। কি বের করব? সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য। এবার আমরা খেয়াল করি, দেখো ভালো করে খেয়াল করো। এখানে হবে টাইলসের সংখ্যা, এখানে আমরা দেখব টাইলসের সংখ্যা। আচ্ছা, এটা পেনটা নিয়ে আসবো। এখানে লেখো টাইলসের সংখ্যা, টাইলসের সংখ্যা। এইটা দেখো, এটা ভুল আছে, এটা না, এটা ভুল হয়েছে। তো খেয়াল করে নিই আমরা, এটা ঠিক নেই। আচ্ছা, ওটা ওটা অন্যটা ছিল, টাইলসের সংখ্যা দেখেছো, দেখতে পাচ্ছ? জি স্যার। আর দৈর্ঘ্য সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার। টাইলসের সংখ্যা দেখো একটা, তাহলে একটা টাইলস হলে তার দৈর্ঘ্য কত হবে? আট। আচ্ছা, একটা টাইলসের প্রস্থ কত? 6 সেন্টিমিটার। আচ্ছা, দুইটা টাইলসের দৈর্ঘ্য কত হবে? 16। 16। আর আট 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 16। আচ্ছা, দুইটা টাইলসের প্রস্থ কত হবে? 12। তিনটা টাইলস, তিনটা টাইলসের দৈর্ঘ্য কত হবে? 24। আচ্ছা, আচ্ছা, তিনটা টাইলসের প্রস্থ কত হবে? 18। এটা তো আছেই, চারটা টাইলসের 32, চারটা টাইলসের প্রস্থ হলো 24। এবার পাঁচটা টাইলসের দৈর্ঘ্য কত হবে বলো? 40। 40। আর পাঁচটা পাঁচটা টাইলসের প্রস্থ কত হবে? 30। আচ্ছা, এবার ছয়টা টাইলসের দৈর্ঘ্য কত হবে? 48 সেন্টিমিটার। আর ছয়টা টাইলসের প্রস্থ কত হবে? কত? 36। এবার সাতটা টাইলসের দৈর্ঘ্য কত হবে? 56 সেন্টিমিটার। সাতটা টাইলসের প্রস্থ কত হবে? 42 সেন্টিমিটার। এবার আটটা টাইলসের দৈর্ঘ্য কত হবে? 64। 8 8 64 সেন্টিমিটার। আর আটটা টাইলসের প্রস্থ কত হবে? 48। আচ্ছা, এইখানে দেখো, এবার এখানে খেয়াল করে দেখো যে, একটু চিন্তা করো যে এই যে দৈর্ঘ্যগুলা, এই দৈর্ঘ্যগুলা কি আসলে কি 8-এর গুণিতক? জি স্যার। আর এই প্রস্থগুলা 6-এর, প্রস্থ যেগুলো এগুলো তো 6-এর গুণিতক, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখি তো আমরা যে আসলে যে, এবং কোন জায়গায় এদের মিল আছে। 48-এ মিল, আর আর কোথাও নেই? 24-এ মিল আছে আর 48-এ মিল। তাহলে এখন যদি দৈর্ঘ্য যদি 24 হয় আর প্রস্থ যদি 24 হয়, তাহলে কি হবে? সেটা বর্গাকার একটা ক্ষেত্র হবে না? আচ্ছা, এবার দৈর্ঘ্য যদি 48 হয়, প্রস্থ যদি 48 হয়, তাহলে সেটার কি বর্গাকার ক্ষেত্র হবে না? তাহলে আমাদের সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র কোনটা হবে? ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 24। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে 24।
সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার, তাই না? এখান থেকে পাওয়া যাচ্ছে জি স্যার। 24 ঠিক আছে। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এই যে আমরা এটা বের করলাম, এটা আসলে এই যে আমরা সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে আমরা কোন প্রক্রিয়া বের করলাম? আমরা প্রথমে কি করেছিলাম? এখা- লসাগু করে। এখানে প্রথমে কি করলাম? এখনো তো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা কোন পদ্ধতি অবলম্বন করি দেখি তো আমরা। দেখো, প্রথমে আমরা 8-এর গুণিতক গুলা নিয়েছিলাম। 8-এর গুণিতক 8, 16, 24, 32, 40 আর 56, 64। তারপরে 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30, 36, 42, 8। 8 ও 6-এর সাধারণ গুণিতক হলো 24 ও 48। 8 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 24, অর্থাৎ 8 ও 6-এর লসাগু 24। অতএব সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এই যে ছোট বর্গক্ষেত্রটার এক বাহুর দৈর্ঘ্য আমরা কিসের সাহায্যে বের করলাম? লসাগু। তাহলে লসাগুর, তাহলে আমরা যদি কোনো একটা মেঝে ঢাকতে যাই, মেঝে ঢাকতে গিয়ে আমরা যদি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম? একটা সমস্যার সমাধান করতে লসাগুর ব্যবহার করলাম। কিসের ব্যবহার করলাম? লসাগুর ব্যবহার। তা লসাগুর ব্যবহার করে আমরা একটা সমস্যার সমাধান করতে পারলাম। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। ওকে, জি স্যার। এইটুকু তো বুঝতে পেরেছো? এবার দেখো, এবার উপরের প্রশ্নে যে প্রশ্ন ছিল সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? আর আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে? তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে বলো, এবার হিসাব এটা করতে পারবে? আমরা পেলাম সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হলো কত সেন্টিমিটার? 24 সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর একটা সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এবার ওই যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টা টাইলস লাগবে? এটা আমরা কিভাবে বের করতে পারি? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টা টাইলস লাগবে? 12টি। 12টি কিভাবে? 24টি। একজন 12টি, একজন 24টি, তাই না? আন্দাজে এটা, এইটা করতে গেলে আমাদের একটা সমস্যার সমাধান করতে হবে, তাই না? সেই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব? আমরা দেখি, একটু খেয়াল করবো ভালো করে। টাইলসের ক্ষেত্রফল, একটা টাইলস আছে, টাইলসের দৈর্ঘ্য ছিল কত? 8 সেন্টিমিটার, আর প্রস্থ ছিল 6 সেন্টিমিটার। তাহলে টাইলসের ক্ষেত্রফল হলো 48 বর্গ সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। টাইলসের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। আর সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 24 × 24 বর্গ সেন্টিমিটার, সমান হলো 576 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার এই 576-কে যদি 48 দিয়ে ভাগ করি, তাহলে তো আমরা পেয়ে যাব যে আসলে কয়টা টাইলস লাগবে। টাইলসের প্রয়োজন 576 ভাগ 48, ব্র্যাকেট টি সমান 12টি। এবার দেখো, এই ভাগ ডাক দেখালাম, এটা তোমরা খাতায় করো। খাতায় করে নাও। জি স্যার, স্ক্রিনশট মেরেছি। হ্যাঁ, কি হলো বলো? এটা স্ক্রিনশট নিলে হবে না, এটা খাতায় করবে। খাতায় করে, হ্যাঁ এটা খাতায় করে নাও। টাইলসের ক্ষেত্রফল সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব টাইলসের প্রয়োজন।
স্যার হয়ে গেছে। কি হয়েছে? স্যার আচ্ছা, আর 1 মিনিট সময় দিলাম, বাকি রাখো। এই ভাগটা পরে করলে হবে, তোমরা এখানে ভাগটা হবে এটা ঠিক করে রাখো। এখানে শুধু তাহলে কিভাবে বের করলাম আমরা? ভাগ করে। আরে ভাগ করে প্রথমে আমাদের স্টেপগুলো বলো, মানে ধাপগুলা, পরপর ধাপগুলো আসবে আমাদের। যদি টাইলস আমাদের বের করতে, তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে আগে টাইলসের ক্ষেত্রফল, মানে একটা টাইলসের ক্ষেত্রফল। তারপরে লাগবে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরে লাগবে টাইলসের প্রয়োজন বের করতে হলে আমাদের ভাগ করতে হবে। দুইটা জিনিস আমরা না হলে তো বের করতে পারবো না। কি না হলে? টাইলসের ক্ষেত্রফল না হলে আর ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না হলে, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা টাইলসটা, কয়টা টাইলস লাগবে সেটা বের করতে পারবো। বোঝা গেল? এইবার এইবার তাইলে যে পরেরটা যেটা আছে সেটা কি? দ্বিতীয় দ্বিতীয়টার ইয়ে কত হবে? ক্ষুদ্রতম দ্বিতীয় আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য কত হবে? এরপরে যেটা বলছে যে 2 নম্বর, 2 নম্বর কি বলছে? দুই নম্বরটা পড়ো তো। বই বের করেছো তো? এবার বই বের করে পড়ো। 2 নম্বরটা পড়ো রেহান। 2 নম্বরেরটা পড়ো। হ্যাঁ, পড়ো। ওকে। হ্যাঁ, আছে কি আছে? প্রশ্নে ছিল 2 নম্বরটা ছিল কি, যে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানো, আমরা দ্বিতীয়টা কত দেখেছি? 48 মিল ছিল না? ছিল। তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র 48। তাহলে আমরা সেখানে দেখো, এখানে আমরা এভাবে লিখতে পারি। এটা তো গেল, এখানে খেয়াল করো, আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 2 গুণ 24 সমান 48 সেন্টিমিটার। দ্বিতীয়টা 2 গুণ 24, প্রথমটা হলো 24, তাহলে 2 গুণ 24 48 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। তাহলে আমরা আবার কয়টা টাইলস লাগবে বের করতে পারবো?
এবার কি করব, টাইলসের ক্ষেত্রফল তো, টাইলসের ক্ষেত্রফল কত? দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 48 গুণ 48, তাই তো? আচ্ছা, আর টাইলসের ক্ষেত্রফল কত? টাইলস আমরা জানি টাইলসের ক্ষেত্রফল কত, টাইলসের ইয়ে কত, 48, তাই তো? 48 তো আগে আমরা পেয়েছি, পেয়েছি না? 48 তো আমাদের জানাই আছে, টাইলসের ক্ষেত্র, টাইলসের ক্ষেত্রফল 48, 6 48 জানা আছে না? সেই টাইলসের প্রয়োজন, এটাকে 48 দিয়ে ভাগ করো, তাহলে তো হয়ে গেল। প্রথমটার মতো এটা না বুঝতে পারলে বলো, কারো কি বোঝার সমস্যা আছে? এই টাইলসের প্রয়োজন, এটা কি করে বের করি আমরা বলো তো? টাইলসের প্রয়োজনটা আমরা বের করি, কাকে ভাগ করি, কাকে কি দিয়ে ভাগ করি? বর্গ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে আমরা বের করি, ঠিক আছে? বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, মানে এখানে আমি আগের অঙ্কের আছে বলে এখানে আমি আর টাইলসের ক্ষেত্রফলটা লিখিনি। টাইলসের ক্ষেত্রফল 48, এই 48 কিন্তু এই 48 না, এই যে 48টা কিন্তু এই 48 না, এটা হলো টাইলসের ক্ষেত্রফল, যেটা আমরা এর আগের অঙ্কে ছিল। এই যে আমি দেখাই একটু, এই যে এর আগের অংশে ছিল টাইলসের ক্ষেত্রফল, এই যে টাইলসের ক্ষেত্রফল প্রথম লাইনে। এবার বুঝতে পেরেছো? এই 48 কিন্তু টাইলসের ক্ষেত্রফল, এটা মনে রাখতে হবে। তাহলে এটা বোধহয় হয়ে গেছে নাকি, এই ভাগটা হয়েছে, করে ফেলো। আর 48 গুণ 48 এটা তোমরা দেখাবা, গুণ করে দেখাবা যে এটা গুণ করলে এত হয়। 48 গুণ 48 2304 হয়। ঠিক হয়েছে? আচ্ছা করো, তাড়াতাড়ি করো, আর 2 মিনিটের মধ্যে শেষ করুন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে আর 1 মিনিট দিয়ে বাকি যারা আছে তারা তাড়াতাড়ি 1 মিনিটে শেষ করুন। আচ্ছা, ওকে,
তাহলে আমি পরের কাজে যাই। জি স্যার। আচ্ছা, এবার দেখো তোমাদের এগুলো তো হইলো। আচ্ছা, এবার দেখো ওই তোমাদের বইয়ে দেখো দুইটি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর, অপরটি 5 মিনিট পর পর বাজে। যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল 3টার সময় বাজে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে? দুইটা ঘন্টা, একটা 12 মিনিট পর পর আর অপরটা 5 মিনিট পর পর বাজে। তাহলে একটু বুঝতে চেষ্টা করো, প্রথম ঘন্টাটা একটা ঘন্টা কয় মিনিট পর পর বাজে? 12 মিনিট। 12 মিনিট। তাহলে প্রথমে বাজলো, তার কত মিনিট পরে বাজবে ঘন্টাটা? হ্যাঁ, 12 মিনিট পর, তাই না? তারপরে কয় মিনিট পর বাজবে? 5 মিনিট। হ্যাঁ, আমি একটা ঘন্টার কথা বলছি, 5 মিনিটেরটা তো আমি আনিনি। ভালো করে কথা শুনে তারপর উত্তর দেবে। একটা ঘন্টা 12 মিনিট পর পর বাজে, বোঝানোর চেষ্টা, 12 মিনিট পর পর বাজে একটা ঘন্টা। প্রথমে বাজলো, তার 12 মিনিট পরে আবার ঘন্টাটা বাজবে, তাহলে তারপরে আবার কয় মিনিট পর বাজবে? 12 মিনিট পর বাজলো, বলছে 12 মিনিট পর পর বাজে। খেয়াল করো কথাটা, 12 মিনিট পর পর বাজে। তাহলে প্রথমে যদি 12 মিনিট পরে বাজে, তারপরে আবার কয় মিনিট পরে বাজবে? 24 মিনিট। 24, মানে 12 আর 12 24। এরপরে কয় মিনিট পর বাজবে? 24 মিনিটে বাজলো, এরপরে আবার 12 মিনিট, তাহলে 36, তাই না? 36 মিনিট, তারপর আবার 12 মিনিট পর, তার মানে কি 48, আবার 12 মিনিট পর, তার মানে কি 60। তাহলে এই যে আমরা এটা দেখলাম যে 12, 24, 36, 48, এগুলা কি 12 এর গুণিতক না? আচ্ছা, আরেকটা ঘন্টা আছে 5 মিনিট পর পর বাজে, তাহলে প্রথমে যদি বাজে তো 5 মিনিট পরে বাজলো, তারপরে আবার কয় মিনিট পর বাজবে? 10 মিনিট। তারপরে আবার কয় মিনিট? 15 মিনিট। তারপরে আবার কয় মিনিট? 20। এই যে 5, 10, 15, 20, এগুলা কি পাঁচের কি? তাহলে আমরা এই সমস্যাটার সমাধান কি লসাগুর সাহায্যে করতে পারি? তাহলে আমরা এখানে দেখলাম, এখানে লসাগুর ব্যবহার হবে, তাই না? লসাগুর ব্যবহার করলে আমরা এই কাজটা করতে পারবো। তাহলে তোমরা এবার কাজটা শুরু করো। তাহলে কিভাবে শুরু করবে? সমাধান লিখবে কি? প্রথমে কার গুণিতক বের, মানে লসাগু বের করবে, এর লসাগু বের করবে, তাই তো? কি বের করবে? পাঁচের গুণিতক। 5 আর 12 আর 5-এর গুণিতক বের করে তারপর লসাগু বের করবে। একটু দেখো, আমি একটা লাইন দেখাচ্ছি কি লিখতে হবে। প্রথম লাইনটা আমি দেখাচ্ছি, দেখো। পরবর্তীতে পুনরায় ঘন্টা দুইটি একসাথে বাজার সময় হবে 12 এবং 5-এর লসাগু। এটা তো আমরা সিদ্ধান্ত নিলাম যে 12 এবং 5-এর লসাগু হবে। তাহলে প্রথমে এটা লিখতে হবে, এই লাইনটা। পরবর্তীতে পুনরায় ঘন্টা দুইটি একসাথে বাজার সময় হবে 12 এবং 5-এর লসাগু। ঠিক আছে? লসাগু হবে তো? এবার এবার এই লাইনটা লেখার পরে আমরা কি করব? লসাগু বের করার জন্য আমাদের পদ্ধতি কি? 12 এর গুণিতক গুলা লিখবো, 5-এর গুণিতক গুলা লিখবো, লিখে তারপরে সাধারণ গুণিতক দিয়ে লসাগু বের করব, তাই তো? সেটাই হবে আমাদের এই সমস্যার সমাধানের উত্তর। ওকে, তাহলে শুরু করো, এই লাইনটা লিখে শুরু করো। এই লাইনটা লেখো আগে, তারপরে গুণিতক বের করো। 12 আর 5-এর, 12 এর গুণিতক, 5-এর গুণিতক। সময় আছে এখনো। তাহলে এই লাইনটা লেখা হয়েছে। এবার কি করবে? এবার কি করবে? গুণিতক।
তাহলে 12 এর গুণিতক এভাবে বের করো, আমি 72 পর্যন্ত নিলেই হয়ে যাবে। বুঝতে হবে যে কত পর্যন্ত নিলে 12 এর গুণিতক 12, 24, 36, 48, 60, 72। এবার 5 এর গুণিতক এও 65 পর্যন্ত, মানে 60টা এখানে দেখলাম যে কমন হচ্ছে, 60 হচ্ছে 5 এর গুণিতক। তাহলে এবার এবার কি হবে, লসাগু হবে। সাধারণ গুণিতক আমাদের এক, যেহেতু একটাই আছে আর লিখতে হবে না। 12 এর 5 এর লসাগু 60, 12 আর 5 এর লসাগু 60। তাহলে কি দাঁড়াইলো, অতএব 60 মিনিট বা 1 ঘন্টা পর পুনরায় ঘন্টা দুইটি একসাথে বাজবে। অতএব 60 মিনিট বা 1 ঘন্টা পর পুনরায় ঘন্টা দুইটি একসাথে বাজবে। এটা আমরা বের করলাম, কিন্তু বলছে যে বিকাল 3টায় বাজলে পরে আবার কয়টায় বাজবে, তাহলে 3টা আর এই যে 1 ঘন্টা যোগ হবে না? তাহলে এখানে কি লিখবো, অতএব পরবর্তীতে বিকাল 3টা যোগ 1 ঘন্টা, বিকাল 3টা যোগ 1 ঘন্টা, তাহলে এটা 3 ঘন্টা আর এটা 1 ঘন্টা, তাহলে 4টা। তাহলে বিকাল 4টার সময় পুনরায় ঘন্টা দুইটি একসাথে বাজবে। দাঁড়া, বাকি সবার হোক, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, লিখতে তো সময় লাগবে। কেউ আবার স্ক্রিনশট নিয়ে আবার বলছো না তো হয়ে গেছে, লিখে এটা খাতায় লিখতে হবে। এরপরে একটা সমস্যা দিব, সব নিজেরা করবে আমি সম্পূর্ণ। এরপরে দেখো আরেকটা আছে, বইয়ে দেখো আরেকটা আছে, সেটা যাদের হয়ে গেছে তারা করতে শুরু করো। ওই উপরে কিন্তু সমাধান লিখে যে লাইনটা লিখতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই লাইনটা কিন্তু লিখতেই হবে। এই লাইনটা না লিখলে কিন্তু পরীক্ষার সময় নাম্বার পাওয়া যায় না। আসলে যে এই সমস্যাটার সমাধানে কি ব্যবহার করব, সেটা হলো আমাদের আসল কাজ।
আচ্ছা, তাহলে পরবর্তী সমস্যা দেখো, বইয়ের পরেরটা 3 নম্বর। কি করা শুরু করেছো? Sir, একই ধরনের 15 মিনিট পর পর আর হলো 25 মিনিট পর পর। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 15 আর 25-এর কি বের করতে হবে? হ্যাঁ, গুণিতক বের করতে হবে। আর প্রথমে লিখতে হবে কি, পরবর্তীতে বাস দুটি একসাথে ছাড়ার সময় হবে 15 এবং 25-এর লসাগু। পরবর্তীতে বাস দুটি একসাথে ছাড়ার সময় হবে 15 এবং 25-এর লসাগু। 15-এর গুণিতক বের করলাম, 25-এর গুণিতক বের করলাম। এখানে কোথায় 15 আর 25-এর লসাগু কত? 75। তাহলে পরবর্তীতে 75 মিনিট, তা 75 মিনিটে কত হয়? 1 ঘন্টা 15 মিনিট পর পুনরায় বাস দুটি একসাথে ছাড়বে। ঠিক আছে? দেখো, যাদের হয়নি তারা ঠিক করে নাও। উপরের লাইনটা কি লিখবে সেটা হলো আসল কথা। এখানে অনেক সময় নির্ণয়ের সময় 15 ও 25-এর লসাগু যত তত এটাও লেখা যায়। তো এইখানে এইভাবে লিখলে ভালো হয়, পরবর্তীতে বাস দুটি একসাথে ছাড়ার সময় 15 ও 25-এর লসাগু হবে। লসাগুটা বের করলাম, গুণিতক বের করলাম, লসাগু বের করলাম। তাহলে পরবর্তীতে 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট পর পুনরায় বাস দুটি একসাথে ছাড়বে। হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। ঠিক আছে, সবারই হয়ে যাওয়ার কথা, এমন কঠিন না। প্রথমটা পারলে শুধু এই প্রথম লাইনটা সবাই লিখে নাও, লিখে নিয়ে যদি না পারো এটা লিখে নিয়ে তারপরে গুণিতক বের করবা, লসাগু বের করবা, হয়ে যাবে।
তাহলে এটা তোমরা পেরেছো, তাই না? সবার স্যার। হয়েছে? এবার এই যে বাড়ির কাজ দেখো, এটা বাড়ির কাজ স্ক্রিনশট নিয়ে নাও। স্যার। বাড়ির কাজ স্ক্রিনশট দেখো, কিন্তু ওই ওই অঙ্কের সাথে মিল আছে। আমি একটু পড়ে শোনাই। 3টি ঘন্টা একত্রে বেজে 18, 30 ও 24 মিনিট পর পর বাজতে লাগলো। আমি ক নম্বর দিয়েছি, কমপক্ষে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। তাহলে কি করতে হবে? গুণিতক বের করে লসাগু করতে হবে, তাই না? সকাল 9টা একত্রে বাজার পর ঘন্টা কখন একসাথে বাজবে? তাহলে সকাল 9টা যোগ ওই যেটা বেরোবে সেটা যোগ করতে হবে, তাই না? এবার পরবর্তীতে যদি ঘন্টাগুলো একত্রে বেজে এত মিনিট পর, তাহলে এইগুলার এটা আবার সেই আগের মতোই। এটা কি করতে হবে? গুণিতক বের করে লসাগু বের করলেই হয়ে গেল। ক্লিয়ার? এইটা কিন্তু আমি এই কাজটা কিন্তু আমি সুন্দরভাবে কালকে প্রত্যেকের কাছে চাই, প্রত্যেকের খাতায় আমি দেখব। স্যার। এই কাজটা প্রত্যেকের খাতায় আমি দেখব কিন্তু। ঠিক আছে? স্যার। আচ্ছা, তাহলে সবাই স্ক্রিনশট নিয়েছো? আচ্ছা, এবার আমি গণিতের কাজ শেষ করলাম। এবার আমি বিজ্ঞান বই, তোমাদের বিজ্ঞান বই সামনে নাও। বিজ্ঞান বইটা সামনে নাও। বিজ্ঞান বইটা বের করে সামনে নাও। গতদিন কি পড়াইছি সেটা, আমরা শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম, তাই না? শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা, আমি আমি দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করো। বইটা সামনে নিয়ে রাখো, বই খোলার দরকার নেই এখন। আমরা কি পড়ছিলাম সেটা আমরা দেখবো আগে। আমরা গতদিনও আলোচনা করেছিলাম শক্তি রূপান্তর নিয়ে, আমাদের 32 পৃষ্ঠায় আলোচনা হয়েছিল। আজকে আমরা 33 পৃষ্ঠায় আলোচনা করব। তা তোমরা বই এখন খুলবে না। এটা মনে আছে, এটাই যে এই যে সূর্য থেকে আমরা কি কি শক্তির কি কি রূপান্তর হয়, আমি গতদিন দেখিয়েছিলাম, আবার আরেকবার দেখাই। আমরা আলোক শক্তি পাই, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি। আমরা এই সূর্য থেকে আমরা এই শক্তিগুলো পেয়ে থাকি। আচ্ছা, ওকে। আমরা আবার দেখি, এখানে দেখো এই শক্তিটা কিভাবে রূপান্তরিত, আলোক শক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে। কিভাবে রূপান্তরিত হয় বলো তো? আলোক শক্তিটা রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে। কিভাবে? এই যে সূর্যের আলোটা, আলোক শক্তি, সূর্যের আলো থেকে যে শক্তি পাচ্ছে আলোক শক্তি, এটা রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে। এটাকে বলে সৌর প্যানেল। এটা কি? সৌর প্যানেল। এই সূর্যের আলোটা এই সৌর প্যানেলের উপর পড়ে, তাই না? এই সৌর প্যানেলে পড়ে, এই সৌর প্যানেল এটাকে কি করে, এই আলোক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে? এরপরে আছে কি? এরপরে দেখো, এটা হলো কি, কি শক্তি এটা? যান্ত্রিক শক্তি। এখানে কি তৈরি হচ্ছে? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় কি? আলো এবং আলো এবং শব্দ শক্তিতে। এই যে আমরা যখন টেলিভিশন দেখি, এখানে একটু যান্ত্রিক শক্তি। আমরা যখন টেলিভিশন দেখি, টেলিভিশনটা কি হয়, আমরা প্রথমে একটা আলো, তারপর আলোটা আমরা আলো থেকে আমরা লাইটের সাহায্যে আমরা এটা দেখি, আর এটা শব্দ শক্তি, শব্দ শুনতে পাই। তাহলে এখানে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে কি? আলো এবং শব্দ শক্তিতে। আচ্ছা, এখানে দেখো, এখানে কি আমরা খেয়ে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিতে আমরা যখন আমরা এই রাসায়নিক শক্তিটা অর্জন করি, সেটা রূপান্তরিত হয়ে কি হয়? যান্ত্রিক শক্তিতে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের শক্তির রূপান্তর ঘটছে, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর ঘটছে, তাই না? আচ্ছা, এখন এই শক্তির রূপান্তরটা কি আসলে? শক্তির রূপান্তরটা কি?
শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির এই রূপের এই পরিবর্তনই হলো শক্তি রূপান্তর। তাহলে শক্তি রূপান্তরটা কি? দেখে দেখেই বলো। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, এই রূপের এই পরিবর্তন হলো শক্তি রূপান্তর। এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে। এই পরিবর্তিত এই রূপের এই পরিবর্তনই হলো কি? শক্তির রূপান্তর। শক্তি রূপান্তর। ওকে। আচ্ছা, এরপরে হলো যে সূর্য থেকে আমরা যে পাই সেই শক্তিকে কি বলে? সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেই শক্তিকে কি বলে? সৌরশক্তি। সৌরশক্তি। সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেই শক্তি হলো সৌরশক্তি নামে পরিচিত। আচ্ছা, সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে তাপ ও আলোক শক্তি হিসেবে পাই। এটা প্রত্যক্ষভাবে মানে ডাইরেক্ট। এটা পাই কিভাবে? তাপ আর আলোক শক্তি হিসাবে। সৌরশক্তিকে আমরা পাই প্রথমে তাপ শক্তি পাই, আলোক শক্তি পাই। আচ্ছা, যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। উদ্ভিদ তো সূর্য থেকে সূর্যের সূর্যের তাপের সাহায্যে কি করে সে খাদ্য তৈরি করে। আরো কিছু আছে যেগুলো আমরা আগে শিখেছি। যখন উদ্ভিদ খাদ্য তৈরি তখন সৌরশক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে। সৌরশক্তি আর থাকে না, সেটা হয়ে যায় রাসায়নিক শক্তি। এই প্রাণী যখন খাবার খায়, প্রাণী যখন এই উদ্ভিদ খায়, তাহলে উদ্ভিদে থাকে রাসায়নিক শক্তি। উদ্ভিদে কি শক্তি থাকে? রাসায়নিক শক্তি। এই উদ্ভিদ তখন রাসায়নিক শক্তি কি শক্তিতে পরিণত হয়? তাপ এবং যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। আচ্ছা, সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এর আগে আমরা দেখেছি যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। টেলিভিশন চালায় তখন এই বিদ্যুৎ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি হয়, তাপ শক্তি হয় এবং শব্দ শক্তি হয়। তাহলে এই যে এতগুলো জিনিস আমরা, তাহলে প্রথমে আমরা দেখলাম যে এই যে বিভিন্ন ভাবে শক্তি রূপান্তর হচ্ছে, তাই না? এবার তোমরা বইটা বের করে, কত পৃষ্ঠায় আছে? 33 পৃষ্ঠা। এটা ওই এই যে সার সংক্ষেপ আছে, এটা তোমরা একটু পড়ো। সার সত্যটা পড়ো, সার সংক্ষেপটা। জি স্যার, হয়ে গেছে। পড়া হয়ে গেছে। হয়েছে? তাহলে এবার তোমরা একটা কাজ করো, যে আমাদের চারপাশে শক্তি রূপান্তর সমূহ খুঁজে বের করে একটা তালিকা তৈরি করো। আমাদের চারপাশে যে শক্তি রূপান্তর হচ্ছে সেটা খুঁজে বের করে একটা তালিকা তৈরি করো। তালিকাটা এরকম হবে: শক্তির ব্যবহার এবং শক্তির রূপান্তর। তালিকাটা লিখবে, প্রথম কলামে লিখবে শক্তির ব্যবহার, তারপর লিখবে শক্তির রূপান্তর। যে আমাদের আশেপাশে যে চারপাশে যে শক্তি রূপান্তর হচ্ছে, আমি এতক্ষণ যে আলোচনা করলাম এর মধ্যে অনেক আছে, তার মধ্যে শক্তি রূপান্তর হচ্ছে, এই রূপান্তর গুলো তোমরা একটা তালিকা তৈরি করো। কথা বুঝতে পেরেছো? কথা কি বুঝতে পেরেছো? আমাদের চারপাশে শক্তি ব্যবহারের একটা তালিকা তৈরি করবে শক্তি রূপান্তরে। তাহলে প্রথমে লিখবে শক্তির ব্যবহার, তারপরে লিখবে শক্তির রূপান্তর। শক্তির ব্যবহার লিখবে আগে, তারপরে শক্তির রূপান্তর। যেমন আমি একটা উদাহরণ দিই, বৈদ্যুতিক বাতি। এখানে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ ও বিদ্যুৎ শক্তি তাপ শক্তি, যেমন একটা উদাহরণ হিসাবে দিলাম আর কি। বৈদ্যুতিক বাতিতে কি হয়? শক্তির ব্যবহার করি আমরা বৈদ্যুতিক বাতিতে। এখানে বিদ্যুৎ শক্তিটা
তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। কথাটা বুঝতে পারলে? কি বুঝতে পেরেছো কথা? স্যার। তো আমি একটু দেখিয়ে দিই তোমাদের, তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এই দেখো, শক্তির ব্যবহার, শক্তির রূপান্তর। যেমন শক্তির ব্যবহার করি আমরা বৈদ্যুতিক বাতিতে, বিদ্যুৎ শক্তির তাপ ও আলোক শক্তিতে রূপান্তর। এখানে বিদ্যুৎ শক্তিটা তাপ ও আলোক শক্তিতে রূপান্তর হয়। তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখায় কি হয়? বিদ্যুৎ শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর। বিদ্যুৎ শক্তিটা এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। যানবাহন, আমরা যে যানবাহন ব্যবহার করি, তেলের রাসায়নিক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর। এখানেও তেলের যে রাসায়নিক শক্তিটা থাকে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের চারপাশে এগুলো আমরা কিন্তু জানতাম। গাছের পাতা, গাছের পাতায় কি হয়? সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর। সৌরশক্তিটা গাছের পাতায় যে যে খাদ্য তৈরি হয় গাছের পাতায়, সেই সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর। সৌর প্যানেল, সৌরশক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। টেলিভিশন চালানো, আমরা যে টেলিভিশন চালাই, বিদ্যুৎ শক্তির আলোক ও শব্দ শক্তিতে রূপান্তর। এটা তাপও লিখতে পারি আমরা। বিদ্যুৎ শক্তির আলোক ও শব্দ শক্তিতে রূপান্তর। প্রাণীর খাদ্য গ্রহণ, রাসায়নিক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর। এগুলো আমাদের চারিপাশে আশেপাশে আমরা দেখব। দেখেছো শক্তির ব্যবহার আর শক্তির রূপান্তর? এবার তোমরা বুঝতে পেরেছো? স্যার। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের কাজে লাগবে। তাহলে দেখো, এটা কিন্তু আবার স্ক্রিনশট নিয়ে রাখলে হবে না, তোমরা কিন্তু এটা আবার ভালো করে শিখে ফেলবে যে শক্তির কোথায় ব্যবহার হচ্ছে আর আমরা কি কি রূপান্তর হচ্ছে। তোমরা যদি একটু নজর দাও ভালো করে, তাহলেই বুঝতে পারবে আসলে কিভাবে রূপান্তর হচ্ছে শক্তি। সহজ না জিনিসগুলো? এখন তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়েছে না আসলে কি রূপান্তর হয়? এই যে বাতি ব্যবহার করে আমরা, বৈদ্যুতিক বাতি, এখানে আমরা প্রথমে জানি কি আমাদের বৈদ্যুতিক বাতি কিসে জ্বলে? বিদ্যুতে। কিসে জ্বলে? বিদ্যুতে জ্বলে। তো বিদ্যুৎটা কি থাকে? বিদ্যুতে এখানে আমরা কি পাই? তাপ পাই আর আলোক পাই। বাল্বটা যদি ধরি, বৈদ্যুতিক বাতিটা যদি গরম লাগে না, তখন তাপ হয়, আর কি হয়? আলোক হয়, আলো পাই আমরা। আবার বৈদ্যুতিক পাখায় দেখো যে ঘোরে, তার মানে এটা কি? যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। ঘুরলে তো যান্ত্রিক শক্তি হয়, মানে প্রবাহমান। যানবাহনে কি? ওইটাও রাসায়নিক শক্তিতে থাকে, তেলের মধ্যে থাকে, তেল দিয়ে গাড়ি চলে। তাহলে তেল যখন দেয়া হয় তখন সেটা যান্ত্রিক শক্তি হয়, মানে চলে। গাছের পাতায় আমরা জানি সূর্যের আলো পড়ে, সূর্যের আলো রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, মানে গাছের খাদ্য হয়। সৌর প্যানেল, সৌরশক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। আর টেলিভিশন চালে আমরা দেখি বিদ্যুৎ দিয়ে আমাদের টেলিভিশন চলে, বিদ্যুৎ না থাকলে চলে না। এই বিদ্যুৎ শক্তির তখন কি হয়? আলোক আর শব্দ শক্তি হয়। আর প্রাণীর খাদ্য রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তর হয়। তাহলে কি এটা খুব বুঝতে পারলে তো? তাহলে আমরা যে শক্তি রূপান্তর যে হয় এটা আমরা বুঝলাম নাকি? আমাদের বিভিন্ন ক্ষেত্রে শক্তির ব্যবহার করি, আমাদের এই শক্তির ব্যবহারে শক্তির রূপান্তর হয়। তাহলে আমরা আজকে বাড়ির কাজ হিসাবে এটা নেব। স্ক্রিনশট নিয়ে নাও। শক্তি রূপান্তর কি? শক্তি রূপান্তরের 3টি উদাহরণ লেখো। যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে। সৌর প্যানেল থেকে আলো জ্বালাতে যে শক্তির রূপান্তর ঘটে তার প্রবাহ চিত্র লেখো। প্রবাহ চিত্র মানে কি? কোথার থেকে কোথায় শুরু? প্রথমে সৌর প্যানেল থেকে শুরু, তাই না? সৌর প্যানেল থেকে কি কি তৈরি হয়? সৌর প্যানেল থেকে
বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি থেকে কি হয়? বিদ্যুৎ শক্তি। আলোক শক্তি, তাপ শক্তি, তাই না? এইভাবে একটা প্রবাহ চিত্র মানে প্রবাহ চিত্রটা দেখাবা কিভাবে? তীর চিহ্ন দিয়ে। মানে প্রথমে শুরু, তারপর আস্তে আস্তে কোন শক্তিতে রূপান্তর, এটা তীর চিহ্ন দিয়ে দেখাবো। তাহলে এইটা হলো তোমাদের, এটা কি স্ক্রিনশট নিয়েছো? স্যার। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, স্যার। আচ্ছা। এবার আমরা বিজ্ঞান বিষয় শেষ করলাম। এবার আমাদের শেষ কাজ হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বইটা সামনে নাও। গতদিন আমরা আলোচনা করেছিলাম চাল, ডাল আর গম নিয়ে, নাকি? চাল, গম, ডাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব। বাড়ির কাজ দেবেন না? এই তো বাড়ির কাজ দিলাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাড়ির কাজে স্যার, স্ক্রিন। সমাজ বাড়ির কাজ আরেকটি দিলেন না? হ্যাঁ, সমাজ এখন তো কাজ শুরু করব এখন। সমাজের এখন পাঠ শুরু হবে। কবিতালি। সমাজের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পাঠ শুরু হবে এখন। দেখা যাচ্ছে? স্যার। তাহলে আজকে আমাদের আলোচনা হলো, পাঠ্যাংশ আমাদের আছে আলু, তৈলবীজ এবং মশলা নিয়ে। এবং এটা 32-33 পৃষ্ঠা আলোচনা, 32-33। এখানে একটু হয়ে গেল, দাঁড়াও। 32 আর 33 পৃষ্ঠার মধ্যে আমাদের আলোচনা থাকবে আজকে। ওকে, তাহলে খেয়াল করো, এগুলা কি সবাই তো চেনো নাকি? স্যার। কি এগুলা? আলু। আলু। আলু, এটা কোন আলু? আলু। কোন? গোল আলু, তাই না? আচ্ছা, তাহলে এই গোল আলু আজকে আমাদের এই আলোচনাটা, আলু আছে এটাকে আমরা বলি গোল আলু। আমাদের প্রথম আলোচনা হলো আলু। আচ্ছা, এটা শোনো তোমরা, বই এখন বের করো না। তাহলে এটা আমরা দেখলাম আলু। আচ্ছা, আলুর সাথে আমাদের একটা প্রয়োজনীয় খাদ্য, নাকি? আমাদের প্রতিদিন আলু না হলে চলে না, তাই না? এই আলু আসলে কোন মাটিতে ভালো হয়? উর্বর দোআঁশ এবং বেলে মাটিতে আলু চাষ খুব ভালো হয়। উর্বর দোআঁশ এবং বেলে মাটি। আচ্ছা, আমাদের দেশে আসলে দুইটা আলু হয়, গোল আলু আর মিষ্টি আলু। মিষ্টি আলু দেখেছো তোমরা? স্যার। হ্যাঁ, এটাও দেখা যায়। আচ্ছা, আমরা এই যে দেশের চাহিদা মেটানোর পরে আমরা আলু কি করি? বিদেশে রপ্তানি করি। তবে আলুটা আমাদের দেশে ফলন বেশি হয়, এবং এটা আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও আমরা বিদেশে রপ্তানি করি আলুটা। তাহলে আলু কি আমাদের একটা প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ মাটি ও বেলে মাটি আলু চাষের জন্য উপযোগী। এখানে আমাদের গোল আলু আর মিষ্টি আলু হয়। আচ্ছা, দেশের চাহিদা উদ্বৃত্ত আলু আমরা কি করি? বিদেশে রপ্তানি করি। এই কথাটুকু এখানে আছে, দেখো। আলু একটা প্রয়োজনীয় খাদ্য, আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু, মিষ্টি আলু চাষ বেশি হয়। দেশের চাহিদা মেটানোর উপর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি হয়। এটা দেখো তো, কিসের ক্ষেত মনে হচ্ছে এটা? সরিষার ক্ষেত। সরিষার ক্ষেত। এই সরিষা আমরা কি হিসাবে ব্যবহার করি? সরিষার তৈলবীজ। তৈলবীজ। সরিষার সরিষার থেকে কি উৎপন্ন হয়? তেলবীজ। সরিষার থেকে কি উৎপন্ন হয়? তেলবীজ। তেল হয়, তাই না? আমরা যেটাকে বলি তৈল বা তেল। তাহলে এখানে এই যে সরিষার থেকে হয় তৈলবীজ, তার মানে কি এটা তেলের বীজ, যেটা বলে তৈলবীজ। তাহলে এই সরিষাটা আমরা তেল দিয়ে কি করি? রান্না করি। রান্না করি। আমরা বিভিন্ন রকমের তিল তিল যেমন আছে, সরিষার তেল আছে, বাদাম তেল আছে, তিসির তেল আছে। এগুলার বীজগুলো আমরা কি করি? পেষণ করি। পেষণ করে সেখান থেকে আমরা তেল পাই। আচ্ছা, আর কি কোনো তেলের কথা তোমাদের জানা আছে আমরা যেটা খাই? স্যার। কি তেল? সয়াবিন তেল। সয়াবিন সয়াবিন তেল। তেল। এই সয়াবিন নামক এক ধরনের ইয়ে আছে, ওইখান থেকে সয়াবিনের তেল তৈরি হয়, তাই না? আর কি আছে? তিলের তেলও আছে, তাই না? তিল থেকেও তেল তৈরি হয়।
তারপরে নারকেল থেকেও তেল তৈরি হয়, তাই না? তাহলে আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা তৈল পেয়ে থাকি। তাই দেখুন আমাদের বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়, এই যে আমরা যেমন সয়াবিন টয়াবিন আমদানি করি, ঠিক আছে? তাহলে তৈলবীজ আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি, সরিষা বাদাম তিসির বীজ পেষণ করে আমরা তৈল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়। এটা দেখো তো কিসের ছবি? এটা কি এটা কি মশলার ছবি না মরিচের ছবি? মরিচের ছবি। মরিচ আমরা মশলা, মরিচের ছবি। এটা হলো ছবিটা হলো মরিচের, কিন্তু মরিচ আমরা মশলা হিসাবে ব্যবহার করি। আমরা মরিচকে মশলা হিসেবে কি করে কি কারণ খাবারকে সুস্বাদু করার জন্য আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। খাবারকে সুস্বাদু করার জন্য আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি, তাই না? খাবারকে সুস্বাদু করার জন্য তাহলে মশলা ব্যবহার করি, তার মধ্যে আমরা পেঁয়াজ রসুন আদা মরিচ ইত্যাদি ব্যবহার করি, আরো অনেক মশলা ব্যবহার করি, তাই না? তাহলে মরিচ এক ধরনের মশলা। তাহলে আমরা খাবারকে সুস্বাদু করার জন্য এই বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। তার মধ্যে আমরা পেঁয়াজ রসুন আদা মরিচ ইত্যাদি উৎপাদন করি। দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়, তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। আরো বিভিন্ন ধরনের মশলা আমরা কি করি? আমদানি করি। তাহলে আজকে আমরা করতে চেয়েছিলাম কি, প্রথমে ছিল কি আলু, তারপরে তৈলবীজ, তারপরে মশলা। এবার তোমরা বইটা বের করো, বইটা বের করে একবার দেখো, বইটা বের করে দেখো। আর যেটুকু বললাম এটুকু তোমরা পরে আবার দেখতে পারবে। তাহলে এখন আমি বলছি যে আসলে এই যে নিচের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তা আলোচনা করি। নিচের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তা আলোচনা করে। আবহাওয়া জলবায়ু, তোমরা দেখো এই 33 পৃষ্ঠায় দেখো উপরে নিচের উপাদানগুলি কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে। আবহাওয়া জলবায়ু কিভাবে প্রভাবিত করে বলতে পারো? আবহাওয়া ও জলবায়ু কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে বলো, কিভাবে প্রভাবিত করে আবহাওয়া ও জলবায়ু? আবহাওয়া, হ্যাঁ, জলবায়ুর উপর ফসলের উৎপাদন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর করে, ফলে আবহাওয়া জলবায়ু পরিবর্তনে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তার মানে যে কোনো দেশের জলবায়ু বা আবহাওয়া ফসলের উৎপাদনের উপর নির্ভরশীল, না? যে কোনো দেশের আবহাওয়া ও জলবায়ু, যেমন বাংলাদেশের জলবায়ু চাষের জন্য উপযোগী। এমন এমন দেশ আছে যেখানে চাষাবাদ হয়, যেমন মরুভূমিতে সৌদি আরবে এখন আপাতত চাষাবাদ হচ্ছে, কিন্তু সৌদি আরবের আবহাওয়া কি চাষাবাদের উপযোগী, কম উপযোগী, তাই না? তাহলে যে কোনো দেশের আবহাওয়া জলবায়ুর উপরে কি ফসলের চাষ নির্ভর করে। তাহলে আবহাওয়া জলবায়ু যদি খারাপ থাকে তাহলে সেখানে কি চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি ধরো আমরা একটা ফসল ফসল লাগিয়েছি, ফসল ধরো জমিতে ফসল আছে, ধান আছে ধরো, হঠাৎ করে প্রচন্ড ঝড় আসলো, প্রচন্ড ঝড় আসলো, তাহলে প্রচন্ড ঝড়ে কি কি হবে? ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে না? ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য কি আমাদের এই যে আবহাওয়া জলবায়ুটা, যখন যেই ফসল উৎপাদন হয় আমাদের দেশে তখন আবহাওয়া জলবায়ু সেই ধরনেরই থাকে। এই জন্য আমরা বলি আবহাওয়া জলবায়ু ফসলের চাষকে অনেকাংশে প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে? যদি আবহাওয়া জলবায়ু ভালো থাকে তাইলে ফসল, আবহাওয়া জলবায়ু যদি আহ, ভালো থাকে তাহলে কি হয়? ফসল উৎপাদন ভালো হয়। আর যদি আবহাওয়া জলবায়ু খারাপ থাকে তাহলে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এবার মাটি কিভাবে আমাদের ফসলের চাষকে প্রভাবিত করে? মাটি কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে? সব এলাকার মাটির উর্বরতা বা বৈশিষ্ট্য একরকম নয়। মাটি উর্বর হলে ফসল উৎপাদন বেশি হয়। আবার পাহাড়ি অঞ্চলে মাটির ধরন আলাদা হয়, সেখানে মূলত জুম চাষ করতে হয়।
আসলে এক এক ধরনের মাটিতে এক এক ধরনের ফসলের চাষ হয়। তো যেখানে দোআঁশ মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটিতে যেমন কিসের চাষ ভালো হয়, আলুর চাষ ভালো হয়, তেমনি দোআঁশ মাটি ধান চাষের জন্য ভালো হয়, দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো হয়। তোমরা এক এক ধরনের মাটিতে এক এক ধরনের চাষ ভালো হয়, তাই না? সব মাটিতে কিন্তু এক ধরনের চাষ হয় না। যেমন অনেক বালি মাটিতে যে বাদামের চাষ ভালো হয়, তাহলে এখন বালি মাটি এবং পাহাড়িয়া মাটিতে যে সব সব ধরনের চাষ করা যায় না, সেখানে কি করে জুম চাষ করে। এই ধরনের বিভিন্ন মাটিটা কিন্তু আমাদের ফসলের চাষকে প্রভাবিত করে, তাই না? এবার ভোক্তার চাহিদা বলতে কি বোঝো? ভোক্তার চাহিদা, ভোক্তা কি, ভোক্তা কারা? ভোক্তা কারা? চাহিদার উপর ফসল হার নির্ভর করে। আর ভোক্তা কারা? আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও। ভোক্তা কারা আসলে? ভোক্তা কারা? আমরা যারা, আমরা যারা ভোগ করি, যে সমস্ত জিনিস উৎপাদন হয়, যারা খাই, ব্যবহার করি, তারা হলো ভোক্তা। মানে আমরা যারা, বা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভোক্তা হলো বাংলাদেশের মানুষ। এবার যারা বাইরে বিদেশে থাকে তারা বিদেশে, তারাও ভোক্তা। মানে আমাদের জিনিসপত্র যারা ব্যবহার করবে তারাই হলো ভোক্তা, সেটা খায় বা ব্যবহার যাই করুক না কেন। তো এই ভোক্তার চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন হয়। যদি একটা ফসলের যদি খুব চাহিদা, যেমন আমাদের দেশে ভাত আমরা বেশি খাই, তাহলে এখানে আমাদের কি হবে, ধান উৎপাদনটা বেশি করতে হয়। কারণ হলো ভোক্তার চাহিদা হলো আমাদের ধান। ধান থেকে যেহেতু চাল হয়, চাল থেকে ভাত হয়, তাহলে আমাদের দেশে বেশি উৎপাদন কোনটা? বেশি উৎপাদন ধান। কেন? যেহেতু এখানে আমাদের চাহিদা হলো ধানের, মানে ভাতের, তাহলে আমরা ধান উৎপাদনটা বেশি করি। তাহলে ভোক্তার চাহিদাও কিন্তু ফসলের উৎপাদনকে প্রভাবিত করে, ফসলের চাষকে। আমরা ধান চাষ বেশি করি এই কারণে। কিন্তু আমরা ধরো আহ, আমরা যদি গম চাষ, আমাদের যদিও চাহিদা ভাতের চেয়ে গমের চাহিদা কম, তারপরে যেমন মশলার চাহিদা, তারপরে যেমন আলুর চাহিদা, এইভাবে চাহিদা অনুযায়ী আমরা কি করি, ফসল উৎপাদন করতে। তাহলে যখন যেখানে চাহিদা বেশি হয় সেখানে সেটার উৎপাদন বেশি হয়, যখন যেটা চাহিদা কম সেখানে সেটার উৎপাদন কম হয়। ঠিক আছে? এখন যারা ভাত খায় না তারা তো আর ধানের চাষ বেশি করবে না, তারা ধানের চাষ কম করবে। আর যারা গম রুটি খায় তারা গমের চাষ বেশি করবে। এটা হলো ভোক্তার চাহিদা অনুযায়ী। তাহলে ভোক্তার চাহিদাও ফসলের উৎপাদনকে প্রভাবিত করে। তাহলে আমরা আজকে জানলাম যে এই উপাদানগুলো, তাহলে এখন যদি প্রশ্ন করি কোন উপাদানগুলো ফসলের চাষকে প্রভাবিত করে, তাহলে কি বলবে? বা ফসলের চাষকে প্রভাবিত করে এমন তিনটি উপাদানের নাম লিখো, তাহলে কি লিখবে? আবহাওয়া, জলবায়ু, মাটি, ভোক্তার চাহিদা। ঠিক আছে? মাটি, ভোক্তার চাহিদা। বোঝা গেল? তাহলে আমরা এইখানেই আজকের পাঠ এইখানেই সমাপ্ত করব। এইখানে আমাদের কাজ ছিল এইটুকুই, এইটুকুই সমাপ্ত করবো। আগামী দিনে আবার বাকিটুকু নিয়ে আলোচনা হবে। আর তোমাদের এর পরবর্তীতে যে ধর্ম নৈতিক শিক্ষা তোমাদের কোন জায়গায় ছিল মনে আছে? স্যার সমাজ বাড়ির কাজ দিলেন না। তুমি এতক্ষণ কি সমাজের বাড়ির কাজ কি ওই ওই দাঁড়াও, ওটাও দেওয়া হয়নি? জি না স্যার। এই দেখো, এটা ওই স্ক্রিনশট নাও। জি স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা দাঁড়াও, এক মিনিট হ্যাঁ দাঁড়াও, স্যার। এক মিনিট দাঁড়াও, দাঁড়াও, ওকে, ঠিক করে নিচ্ছি আমি। এবার দেখা যাচ্ছে?
এ দেখো প্রশ্ন, আলু চাষের জন্য কোন মাটি বিশেষ উপযোগী, আমরা কিভাবে তেল পাই, খাবারকে সুস্বাদু করার জন্য কি ব্যবহার করা হয়, মশলা হিসেবে আমরা কি কি উৎপাদন করি। খুব সহজ কাজ। ঠিক আছে। হ্যাঁ, আরেকবার বলবো। আরেকবার বলবো নাকি? আচ্ছা, এবার ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা তোমরা এই 56 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। 56 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা। আর বাংলা বিষয়টা আমাদের মোটামুটি আমরা ওই শখের মৃৎশিল্প, এটা আমাদের সে তোমরা এটা নিয়ে আলোচনা কালকে আমি এখান থেকে তোমাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাংলা এটা আজকে আমি পড়াইলাম না, ওইটা তোমাদের পড়া হয়ে গেছে। কালকে আমি ওই শখের মৃৎশিল্প থেকে কিছু নতুন জিনিস তৈরি করে দিব, সেগুলো তোমরা করবে, ঠিক আছে? ওইটা তোমরা একটু দেখে রাখবে, দেখে রাখবে ওইটা। আমি কালকে ওই শখের মৃৎশিল্প থেকে বিরাম চিহ্নের ব্যবহার, তারপরে অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়া, এগুলা শেখাবো। এগুলা তোমরা দেবে আর কি। এটা কাজ করবো কালকে, তো এই জন্য বাংলা আজকে নেইনি। সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ওকে, ওকে। সবাই একে একে চলে যাও। ওয়ালাইকুম সালাম। সবাই একে একে কেটে দাও। তাসনিম, কেটে দাও। রন্টু, কেটে দাও। রন্টু কাটো। নুরানি নাকি? কাটে, কেটে দাও।